নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশে তার কাউন্টার পার্ট খলিলুর রহমানের একটা ওয়ার্কিং রিলেশন বা কাজ চালানোর সম্পর্ক সম্প্রতি গড়ে উঠেছে। এর শুরু প্রথমে দিল্লি বৈঠকে, তারপর কাতারের দোহা বৈঠকে। দিল্লির বৈঠকটি হয়েছিল নভেম্বরের 19-20 তারিখে নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ তার সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকের ফাঁকে সেই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের দিন ছিল নভেম্বরের 19 এবং 20 তারিখে, কিন্তু খলিলুর রহমান তার একদিন আগেই 18 তারিখেই এসে যান দিল্লিতে এবং বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। এই বৈঠকে যে আলোচনাটা ছিল, বাংলাদেশে 2024-এর রাজনৈতিক পট পরিবর্তন, তারপর এটি ছিল দুই দেশের নিরাপত্তা প্রধানদের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এর দিন কয়েকের মধ্যে নভেম্বরের শেষ সপ্তাহে কাতারের দোহায় হয়েছিল দ্বিতীয় বৈঠক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী দোহার বৈঠকে খলিলুর রহমান এবং অজিত ডোভাল ছাড়াও আমেরিকার এবং বিশেষ করে সিআইএর প্রতিনিধিরাও ছিলেন। এখানে মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রূপান্তর, নির্বাচন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছিল। আঞ্চলিক নিরাপত্তা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে সেখানে এটা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন বিষয়টি আলোচিত হয়েছিল। দোহায় পশ্চিমের বিভিন্ন দেশের শক্তি এবং মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ যাতে দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে না যায়, সেজন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। দিল্লি ও দোহা এই দু জায়গার বৈঠকেই ভারত এবং কিছু পশ্চিমা দেশ সরাসরি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সম্ভাব্য নেতিবাচক প্রভাব, যেমন সেই প্রভাবগুলো কেমন, যেমন চরমপন্থার উত্থান বা গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি সেটা আসতে পারে, এবং সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আন্তর্জাতিক দাতা সংস্থা যারা ঋণ দেয়, ঋণদাতা সংস্থাগুলো এবং ভারত ও আমেরিকা সহ প্রভাবশালী বেশ কিছু দেশ, পৃথিবীর প্রায় সমস্ত দেশ এখন স্পষ্ট করে দিয়েছে আওয়ামী লীগের মতো কোনো বড় দলকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রেখে দেয়া হলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে। দোহা বৈঠকে আমেরিকানদের অবস্থান ছিল নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং সেখানে আওয়ামী লীগকে রাখতেই হবে। ঠিক হয়েছিল দোহা বৈঠকের পরেই শিগগিরই দু দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের এনএসএ পর্যায়ে ফলো আপ অ্যাকশন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে, কিন্তু সে বৈঠক আর হয়নি। বরং খবর পাওয়া যাচ্ছে দিল্লি ও দোহা বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত খলিলুর রহমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে জানালে তিনি আদৌ খুশি তো হননি, বরং স্পষ্টতই রুষ্ট হন এবং এইসব আলোচনাগুলো তোলার জন্যে, আলোচনায় নিয়ে আসার জন্য এইসব বিষয়গুলো তিনি খলিলুর রহমানের সাথে তার কিছু কথা কাটাকাটি গোছেরও হয়। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে খবর পেয়েছেন, সেটা হচ্ছে দোহা বৈঠকের পর থেকে খলিলুর রহমান কিন্তু বেশ কিছু দিন ধরে একটু চুপচাপ রয়েছেন। তিনি বেশি নড়াচড়া করছেন না, যেমন আগে খুব ঘোরাফেরা করতেন সেটা তার দেখা যাচ্ছে না। তাহলে আর ইউনূস এই দিল্লি এবং দোহা বৈঠকের
যে আলোচনা হয়েছে সেটাতে তিনি যেমন রুষ্ট, আবার সেই সঙ্গে রুষ্ট হওয়া ছাড়াও তিনি নিরুপায়। জামায়াত ও এনসিপির বিরুদ্ধে গিয়ে নিরুপায় এই জন্যেই, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে গিয়ে ইনক্লুসিভ বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার বিষয়ে সায় দিলে তার বিপদ, আবার সায় না দিলেও আন্তর্জাতিক মহল থেকে বিপদ। অতএব তিনি বোবা হয়ে আছেন এবং বোবার শত্রু নেই, সেই জন্যই তিনি বোবা হয়ে আছেন। কিন্তু খলিলুরের সঙ্গে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠতার কথা ইউনূসের অজানা নয়, তাই সরাসরি তার বিরূপ প্রতিক্রিয়া সেটা খলিলুর রহমানকে না জানিয়ে ইউনূস সাহেব খলিলুরকে এড়াতে শুরু করে দিয়েছেন। খলিলুরকে খুব একটা গুরুত্বও তিনি ইদানিংকালে দিচ্ছেন না। কিন্তু তিনি গুরুত্ব না দিলেও ভারত তো চুপ করে বসে থাকতে পারে না, কারণ কথাই হয়েছিল যে দোহা বৈঠকের পর ফলো আপ বৈঠক হবে, এবং ফলো আপ নিয়ে অজিত ডোভাল চাপ দিতে শুরু করেছেন খলিলুর রহমানকে। বলছেন, কি সিদ্ধান্ত নিচ্ছে আপনার সরকার বলুন, নির্বাচনের দিন তো এগিয়ে আসছে, আর দেরি করলে কবে আওয়ামী লীগ প্রার্থীদের নমিনেশন ফাইল করবে, তারা কবে নমিনেশন ফাইল? ডোভালের চাপে খলিলুর এক সময় বলে ফেললেন যে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, তাকে স্পষ্ট জিজ্ঞেস করব যে তিনি ঠিক কি করতে চলেছেন সেটা স্পষ্ট করে বলুন। এবং তারপরে কি হলো, অ্যাপয়েন্টমেন্টের সময় জেনে নিলেন ডোভাল, এবং নির্দিষ্ট দিনে তিনি চলে গেলেন খলিলুর রহমান মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় কথা বলতে। কথা চলছে দুজনের, আর তখনই ফোন গেল অজিত ডোভালের, ফোন এলো আমাদের খলিলুর রহমানের মোবাইলে। ফোনটা রিসিভ করে দু চার কথা হতে না হতেই ডোভাল বললেন, ফোনটা আপনি প্রধান উপদেষ্টাকে দিন। এবং তখন খলিলুর রহমান ফোনটা এগিয়ে দিলেন প্রধান উপদেষ্টার কাছে, বললেন যে আপনার সাথে কথা বলতে চান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ইউনূস সাহেবের সাহস হয়নি অস্বীকার করতে, তিনি ফোন নিলেন, আর তখনই স্পষ্ট ভাষায় ডোভাল যে কথাগুলো বললেন ইংরেজিতে, তার বাংলা তর্জমা করলে এমনটা দাঁড়ায়, নমস্কার প্রধান উপদেষ্টা সাহেব, দিল্লি ও দোহার বৈঠকে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমরা এবং আমেরিকার প্রতিনিধি দল সবার সামনে বসে আলোচনা হয়েছিল, এবং সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে মুক্ত, স্বচ্ছ ও সমস্ত দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু আপনার সরকার বিষয়টিকে ঝুলিয়ে রেখেছেন। মনে রাখবেন, আপনার সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনার অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করবে, এটা চলতে পারে না, এবং সারা পৃথিবী আজকে বলে দিচ্ছে এটা চলবে না। আওয়ামী লীগ সরকারের 15 বছরের ফ্যাসিস্ট শাসনে অত্যাচারের রেকর্ড যা ছিল, সে রেকর্ড ভেঙে দিয়েছে আপনার 15 মাসের সরকার। এর পরেও ভারত এবং বিশ্ব আপনাকে সহ্য করেছে, কিন্তু আর নয়। আমাদের কাছে, ভারতের কাছে আমাদের ট্রাম্প সাহেবের, প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট নির্দেশ এসেছে, বাংলাদেশের বিষয়ে আমরা সিদ্ধান্ত যেটা নেব সেই সিদ্ধান্ত তার। কিন্তু সেই জন্যই ভারত কোনো রকমভাবে কোনো জিনিসটা খারাপ জায়গায় পৌঁছক, আরও খারাপ হোক, চূড়ান্ত খারাপ জায়গায় যাক, এটা আমরা চাইনি। সুতরাং ভারত আপনাকে এতদিন সহ্য করেছে, কিন্তু আর নয়। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না, এটাই ঠিক আছে এখনো পর্যন্ত। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও আপনি সাবধানে থাকবেন। এই কথার কি মানে হতে পারে সেটা আপনি আপনার নিজের মতো করে এর মানেটা তৈরি করে নিন।
এই বার্তালাপের খবর নয়াদিল্লির সাউথ ব্লকের সর্বত্র এখন আলোচনার বিষয়। সেখান থেকে তৈরি থাকার আদেশ নতুন করে চলে গেছে কলকাতার বিজয় দুর্গে, যা কিনা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার। সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু একটা খুব বড় একটা ঘটনা বলুন বা দুর্ঘটনা বলুন, তার মুখোমুখি হওয়ার মতো দিন আসছে। দর্শক, পৌষের শুরুতেও শীতের দেখা নেই, এমন কথাবার্তার মধ্যে হুট করে শীত জাঁকিয়ে নামছে বাংলাদেশে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, বাংলাদেশে এমন হঠাৎ শীত বেড়ে যাওয়ার কারণ হলো ভারতের দিল্লি থেকে বাংলাদেশ পর্যন্ত কুয়াশা বিস্তৃতি লাভ করার কারণে সূর্যের আলো ঢেকে গেছে। এই কারণে আগের কয়েকদিনের চেয়ে শীত লাগছে বেশি। সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশ সম্পর্ক এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছে যেখানে আবহাওয়ার পরিবর্তনও এক দেশ আর এক দেশকে দায়ী করতে ছাড়ছে না। আর তাই বাংলাদেশের শীতের জন্য গণমাধ্যমের হেডলাইন হচ্ছে, দিল্লি থেকে আসা কুয়াশায় ঢাকায় বেড়েছে শীত। তবে বাংলাদেশের আবহাওয়া অফিস দিল্লির কুয়াশাকে দায়ী করলেও দুই দেশের সম্পর্কে উত্তেজনা ছড়াচ্ছে মূলত ঢাকা আর দিল্লির মাঝখানে যে কূটনৈতিক লু হাওয়া বইছে তার কারণে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেটাকে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিলেও লোকে লিখবে ইটস কমপ্লিকেটেড। অবস্থা এতটাই বেগতিক যে সম্পর্কের বইয়ের সোনালী অধ্যায়ের পাতাগুলো ছিঁড়ে গেছে বহু আগে, এখন তা গভীর ও অনিশ্চিত খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। সম্পর্কের এই অবনতি কেবল কূটনৈতিক টেবিলে বা ফাইলে সীমাবদ্ধ নেই, বরং তা এখন সাধারণ মানুষের রুটি রুজির উপরও প্রভাব ফেলতে শুরু করেছে। ভারতের চাল ব্যবসায়ীরা দেশটির কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করে দিতে বলেছে, অথচ মাত্র 3 দিন আগেই বাংলাদেশের অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন মূল্যস্ফীতির চাপ সামলাতে অন্তর্বর্তী সরকার ভারত থেকে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ভারত সরকার যদি সত্যি চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় তাহলে দুই দেশের সম্পর্কের অবনতিতে আর কোনো রাগ ঢাক থাকবে না। আশঙ্কার বিষয় হলো, এর মধ্যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশিদের জন্য নো এন্ট্রি লেখা হচ্ছে, মানে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেয়া হচ্ছে না। আবার এগুলো ঘটছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটি নিয়ে আবারও সরব হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 26 ডিসেম্বর এক ব্রিফিং এ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এখন এক গভীর উদ্বেগের বিষয়। ভারত বাংলাদেশের সম্পর্কের এমন উত্তেজনার মধ্যে 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ভারতীয় মিডিয়াতে চলছে চুলচেরা বিশ্লেষণ, যেখানে বলা হচ্ছে বিএনপি ও তারেক রহমানকে ঘিরে কোন দিকে যেতে পারে দুই দেশের সম্পর্ক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শুরুতেই আসি দিল্লির লেটেস্ট ডিপ্লোম্যাটিক বোমাটার দিকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 16 ডিসেম্বর এক ব্রিফিং এ যা বলেছেন তা নিয়ে ঢাকার কূটনৈতিক পাড়ায় আবারও অস্বস্তি দেখা দিয়েছে। ভারত সরাসরি বলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান বারবার সহিংসতা গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ঘটনার রেশ কাটতে না কাটতেই 24 ডিসেম্বর রাজবাড়ির পাংশায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরো এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এর বিবৃতিতে দাবি করা হয়েছে, সম্রাট একজন কুখ্যাত অপরাধী ছিলেন এবং চাঁদাবাজি করতে গিয়ে গ্রামবাসীর তোপের মুখে পড়েন। 25 ডিসেম্বর প্রেস উইং থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তবে ভারত এই ব্যাখ্যাটি মানতে রাজি নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, বাংলাদেশে হিন্দুদের উপর যে কোনো ধরনের হামলাকে অপরাধের তকমা দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে।
দর্শক, 2025 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি লিঞ্চিং বা গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে বারুদ যোগ হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত কঠোর ভাষায় বিবৃতি দিয়ে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 18 ডিসেম্বর ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে একজন হিন্দু পোশাক শ্রমিককে ধর্ম অবমাননার অভিযোগে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনাটি ভারতের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটিকে একটি ভয়াবহ কাজ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অব্যাহত শত্রুতা হিসেবে বর্ণনা করেছেন। ভারতের দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর প্রায় 2900টি হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং 18 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের উদ্বেগগুলোকে অতিরঞ্জিত এবং ভারতের মিডিয়া দ্বারা পরিবেশিত ভুল তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে ভারতের মুখপাত্র বলেছেন, সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে শুধু মিডিয়ার অতিরঞ্জিত বলে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা হিসেবে খাটো করে দেখার সুযোগ নেই। জয়সওয়াল উল্টো অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত সম্পর্কে যে ভুল বর্ণনা ছড়ানো হচ্ছে তা প্রত্যাখ্যান করে ভারত সরকারের পক্ষ থেকে একাধিক বিবৃতি দেওয়া হয়েছে। দর্শক, এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দুই দেশই হাই কমিশনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাও ঘটেছে। 20 ডিসেম্বর 20 থেকে 25 জন বিক্ষোভকারী কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেয়, যা ঢাকাকে ক্ষুব্ধ করেছে। তার আগে ঢাকায় ভারতের হাই কমিশন ঘেরাও করতে গিয়েছিল এক দল বিক্ষোভকারী। চট্টগ্রামে ভারতের উপ হাই কমিশনারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দর্শক, কূটনৈতিক পর্যায়ে এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যে, যেটি একেবারে সবচেয়ে সেন্সিটিভ জায়গায় পেটের রাজনীতি বা চাল রফতানি নিয়ে। মাত্র 3 দিন আগে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্যস্ফীতির চাপ সামলাতে ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এর আগে অধ্যাপক ইউনূসের সরকার পাকিস্তান থেকে চাল আমদানি করেছিল, যেটা টন প্রতি দাম পড়েছিল $395। অথচ ভারত থেকে একই চাল আনতে খরচ পড়ে $351। মানে ভারত থেকে চাল নিলে টন প্রতি বাংলাদেশের $40 সাশ্রয় হয়। শুধু তাই নয়, ভারতের চাল সিঙ্গাপুর থেকেও আনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বাংলাদেশ এবছর 9 লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে, যার মধ্যে 7 লাখ টনই ভারত থেকে আনার কথা। কিন্তু লেটেস্ট খবর হলো, ভারতের একদল চাল ব্যবসায়ী এখন কেন্দ্রীয় সরকারকে বলছে, বাংলাদেশের চাল রপ্তানি বন্ধ করে দিন। এই দাবির পেছনে তারা কারণ হিসেবে দেখিয়েছেন চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনে হওয়া হামলা এবং বাংলাদেশের পক্ষ থেকে কাঁচা পাট রপ্তানিতে দেওয়া নিষেধাজ্ঞা। ভারতের ব্যবসায়ীরা বলছে, এই অস্থিতিশীল পরিবেশে ব্যবসা করা রিস্কি। তাদের দাবি, ভারত কেন সস্তায় চাল দেবে যখন ভারত এবং তার নাগরিকদেরই টার্গেট করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি ভারত সরকার সত্যি চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে বাংলাদেশের বাজারে এর ব্যাপক প্রভাব পড়বে। কারণ বাংলাদেশের পেঁয়াজ, চিনি এবং ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূলত ভারতের উপর নির্ভরশীল। বর্তমানে চালের মজুদ বাড়াতে এবং রমজানের আগে বাজার স্থিতিশীল রাখতে ভারতের চাল বাংলাদেশের জন্য দরকার। তবে এর আগে আদানির বিদ্যুৎ বন্ধ করা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে দাবি উঠলেও বাংলাদেশ সরকার সে পথে পা বাড়ায়নি। দর্শক, দুই দেশের এই উত্তেজনার মধ্যে আপনারা যারা শিলিগুড়ি ঘুরতে যেতে চান বা নর্থ বেঙ্গল হয়ে সিকিম যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা এখন এককাট্রা। তারা বলছে, বাংলাদেশিদের ঘর ভাড়া দেব না। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অধীনে থাকা প্রায় 180টি হোটেল এই সিদ্ধান্তে যোগ দিয়েছে। প্রশ্ন হলো, কেন? তাদের দাবি, বাংলাদেশে ভারত বিরোধী বক্তব্য বাড়ছে আর ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের স্লোগান হলো, দেশ আগে ব্যবসা পরে।
ভাবুন একবার, আপনি পাসপোর্ট হাতে নিয়ে শিলিগুড়ি স্টেশনে নামলেন, পকেটে টাকা আছে, কিন্তু হোটেলওয়ালা বলছে আপনার জন্য নো রুম, ওপারে গিয়ে ভাত খান। এর আগে 2024-এর ডিসেম্বরেও এমন হয়েছিল, তবে তখন অন্তত মুমূর্ষু রোগী আর ছাত্রদের ছাড় দেওয়া হয়েছিল। এবার নাকি সেই মানবিকতার পথ বন্ধের পথে, যদিও ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা কড়াকড়ি আরোপ করেছে। এর উপর আবার মেডিকেল ভিসায় আসা রোগীদের জন্য কোনো ছাড় দিচ্ছে না। শিলিগুড়ির পাশাপাশি মালদা জেলাতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে। শিলিগুড়ি জংশন এলাকায় অনেক হোটেলে বয়কট বাংলাদেশ পোস্টার লাগানো হয়েছে। এমনকি অনেক পরিবহন চালক তাদের গাড়িতে একই ধরনের স্টিকার লাগিয়ে বাংলাদেশিদের সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে। দর্শক, এরই মাঝে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় এন্ট্রি হয়েছে। 17 বছর পর তারেক রহমানের ফেরার খবর সবখানে ভাসছে। তারেক রহমানের ফেরার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সাল বলেছেন, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং তারেক রহমানের বিষয়টিকেও তারা সেই প্রেক্ষাপটই দেখছে। জয়সাল কূটনৈতিক প্রতিক্রিয়া জানালেও ভারতের একাধিক গণমাধ্যমের বড় বিশ্লেষণ হলো, তারেক রহমানের এই ফেরাটা ভারতের কিভাবে দেখা উচিত তা নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমান ফিরতে জামাত ইসলামের বেশ অস্বস্তি শুরু হয়েছে। জামাতপন্থী এক আইনজীবী তারেক রহমানকে হুমকি দেওয়ার কথা উল্লেখ করেছে এনডিটিভি, যেখানে ওই আইনজীবী অভিযোগ করেছে ভারতের শর্তাবলী মেনে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। একদিকে ভারতের কিছু মিডিয়া তাকে বলছে অ্যান্টি ইন্ডিয়া, অন্যদিকে জামাতের আইনজীবী বলছেন তিনি ভারতের দালাল হয়ে ফিরছেন। ফার্স্ট পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমান তার বক্তব্যে বারবার জোর দিয়েছেন দেশে আইন শৃঙ্খলা বজায় রাখার উপর এবং দ্রুত নির্বাচনের উপর। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এটি ভারতের জন্য কিছুটা স্বস্তির কারণ হতে পারে, কারণ ভারতও স্থিতিশীলতা চায়। দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন একটা বিশাল আস্থার সংকট তৈরি হয়েছে। একদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের চাপ, অন্যদিকে ভারতের প্রতি বাংলাদেশের জনগণের একাংশের ক্ষোভ। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ কয়েকদিন আগেই বলেছিলেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে, কিন্তু বাস্তবতা হলো দুই দেশই একে অপরের উপর নির্ভরশীল। বাংলাদেশের জন্য ভারত সবচাইতে বড় ব্যবসায়িক পার্টনার, আর ভারতের জন্য বাংলাদেশের স্থিতিশীলতা মানে তার উত্তর পূর্বাঞ্চলের শান্তি। বিশ্লেষকরা মনে করেন ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা অনেকটা সেই পুরনো বাড়ির মতো, যেটার দেয়াল ফেটে গেছে। আপনি হয়তো দেয়ালটার রং করে ঢাকার চেষ্টা করছেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ভিতটাই নতুন করে মেরামত করা দরকার। তবে ভারত ও বাংলাদেশের বর্তমান উত্তেজনা এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। 2026 সালের নির্বাচন পর্যন্ত এই উত্তেজনার পারও যদি বাড়তেই থাকে, তবে সেটি এই অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকেই। এখন এই পর্যন্ত।